বাড়িতে কিছু প্র্যাকটিস করছো এবং তারই মধ্যে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, যার অলরেডি আমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা শেষ করে ফেলেছি, যেখানে আমরা ডিসকাস করেছি যে কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারটি কেন পড়ব। আমরা সেখানে আলোচনা করেছি যে কেমিক্যাল কাইনেটিক্স পড়তে গেলে আমাদের কি কি জানতে হয় প্রাইমারিলি, এবং সেখানে একটা জিনিস জাস্ট আমি একটু ফোকাস করেছিলাম, সেটা হচ্ছে টাইপস অফ রিয়াকশন। আমরা মূলত টু টাইপস অফ যত ধরনের কেমিক্যাল রিয়াকশন আছে, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, এই তিন যে পার্ট, এই কেমিক্যাল রিয়াকশনসগুলো মেনলি টু টাইপস হয়। একটাকে বলা হয় ফাস্ট রিয়াকশন বা খুব দ্রুত বিক্রিয়া, আরেকটাকে বলা হয় স্লো রিয়াকশন বা ধীর গতির বিক্রিয়া। এই দুটো টাইপসের বিক্রিয়া সাধারণত হয়। আমরা এটা কি বিশেষে বললাম যে যত ধরনের বিক্রিয়া আছে আমরা দুটো ক্যাটাগরিতে ফেলতে পারি, একটাকে বলা হয় ফাস্ট রিয়াকশন, একটা বলা হয় স্লো রিয়াকশন। এটা আমরা কেন বললাম সেটা আমরা জাস্ট এর পরের মুহূর্তে আসলেই বুঝতে পারবে যে আমরা এটা কেন আলোচনা করছি। প্রথমত বলি ফাস্ট রিয়াকশন আর স্লো রিয়াকশন বলতে কি বোঝায়। ফাস্ট রিয়াকশন নামটা থেকে বোঝা যাচ্ছে বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। কত দ্রুত বলছে, পরীক্ষামূলক বলছে যে 10⁻⁻5 থেকে 10⁻⁻6 সেকেন্ড। অর্থাৎ এই বিক্রিয়াটার বিক্রিয়ক পদার্থগুলো যখনই আমরা মেশাবো তখন কিন্তু উইথিন 10⁵ থেকে উইথিন 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এটাকে আমরা কি ধরনের বিক্রিয়া বলছি? ফাস্ট রিয়াকশন। অন্যদিকে স্লো রিয়াকশন বা ধীরগতি কিরকম হতে পারে? ছাত্রছাত্রীরা এটা কিন্তু ভিন্ন ধরনের হতে পারে। এটা হতে পারে এই বিক্রিয়াটা কয়েক ঘন্টা লাগতে পারে, আবার হতে পারে 1 ডে লাগতে পারে, হতে পারে কয়েকদিন, একের দিনের বেশি। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি স্লো রিয়াকশন বা ধীরগতির বিক্রিয়া। আমি পরপর উদাহরণে আসবো। ফার্স্ট রিয়াকশনের একটা উদাহরণ বলছি, যেমন অ্যাসিড বেস রিয়াকশন। অর্থাৎ তুমি যদি HCl এর সঙ্গে প্লাস NaOH মিশিয়ে দাও তাহলে আমরা কি তৈরি করব? NaCl প্লাস জল। এটা তোমরা সকলেই জানো। এই ধরনের বিক্রিয়াটা হলো যখনই আমরা HCl এবং NaOH মিশিয়ে দিলাম একটা বিকারের মধ্যে, সেই বিক্রিয়াটা কিন্তু উইথিন 10⁻⁻5 থেকে 10⁻⁻6 এর মধ্যে NaCl তৈরি হয়ে যায়। অর্থাৎ প্রোডাক্ট তৈরি হতে কিন্তু খুবই কম সময়। কত প্রোডাক্ট? পুরো প্রোডাক্ট বলতে আমরা HCl NaOH পুরোটাই কনভার্ট হয়ে যাচ্ছে। এমন নয় যে আমি 50টা HCl নিয়েছি, 50টা নিয়ে নিয়েছি, 25টা তৈরি হলো 10⁻⁻5 থেকে 10⁻⁻6, এমন নয়। পুরোটাই কিন্তু 10⁻⁻5 থেকে 10⁻6 এর মধ্যে পুরো বিক্রিয়ক পদার্থগুলি পুরোটাই বিক্রিয়াতে পরিণত হবে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? ফার্স্ট রিয়াকশন। স্লো রিয়াকশন হচ্ছে যেমন অনেক এক্সাম্পল, মানে বেশিরভাগ বিক্রিয়া কিন্তু স্লো। এবং এই স্লো রিয়াকশনে আমি একটা এক্সাম্পল বলছি, এস্টারের হাইড্রোলাইসিস। অর্থাৎ আমরা যদি এস্টার, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড CH3COO, মিথাইল অ্যাসিটেট CH3COO CH3, এর নাম কি? মিথাইল অ্যাসিটেট। এটা একটা এস্টার। এই মিথাইল অ্যাসিটেটকে আমরা যদি হাইড্রোলাইসিস করি, তোমরা জানো আর্দ্র বিশ্লেষণ, উইদিন প্রেজেন্স অফ H+, অর্থাৎ অ্যাসিডের প্রেজেন্স যদি হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এটা কি তৈরি হবে? এটা করসপন্ডিং অ্যাসিড CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড প্লাস CH3OH, মিথানল। এটাকে বলা হয় এস্টারের হাইড্রোলাইসিস বিক্রিয়া। এই বিক্রিয়াতে ছাত্রছাত্রীরা এই বিক্রিয়াটা শেষ হতে প্রায় কয়েক ঘন্টা সময় লাগে। তাহলে এটাকে স্লো রিয়াকশন বলবো। আমরা এটা কেন আসলাম, অর্থাৎ ফাস্ট রিয়াকশন এবং স্লো রিয়াকশন এই জিনিসটা আমরা কেন এখানে আলোচনা করছি লেকচার 2তে? ছাত্রছাত্রীরা আমরা বলে নেই যে আমরা যে সমস্ত বিক্রিয়াগুলো আমরা এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে, আন্ডার দি চ্যাপ্টার অফ কেমিক্যাল কাইনেটিক্স আমরা ডিসকাস করব এর পরবর্তী লেকচারগুলো নিয়ে, সেগুলো কিন্তু সবই স্লো রিয়াকশন। সেগুলো কিন্তু ফাস্ট রিয়াকশন আমরা স্টাডি করতে পারবো। তাহলে কোশ্চেন আসে যে আমরা ফাস্ট রিয়াকশন কেন স্টাডি করতে পারবো না, বা স্লো রিয়াকশন কেন স্টাডি করতে পারবো? আমি একটা খুব সুন্দর তোমাদেরকে একটা কম্পেয়ার করছি। ধরো একটা ফ্যান চলছে, ইলেকট্রিক ফ্যান। তাহলে ইলেকট্রিক ফ্যানে কি হয়, যদি ফ্যানটা খুব স্পিডে ঘোরে আমরা কি ফ্যানের ব্লেডগুলো লোকেট করতে পারি? না, পারি না। কারণ ফ্যানের ব্লেডগুলোকে লোকেট করতে গেলে কিন্তু যে স্পিডটা, অথবা আমাদের চোখে যে স্পিডটা হওয়া উচিত সেটা কিন্তু কম হওয়া না হলে আমরা লোকেট করতে পারবো না। তাহলে আমরা যদি পাখার স্পিডটাকে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আনি তাহলে কিন্তু আমরা তখন ব্লেডের পজিশনগুলোকে আমরা বলতে পারবো।
তার মানে কি আমরা ব্লেডগুলোকে স্টাডি করতে গেলে আমাকে ওই পাখার যে স্পিডটা সেটা স্লো হতে হবে। তেমনি কেমিক্যাল রিয়াকশন, ধরো একটা কেমিক্যাল রিয়াকশন এ থেকে বি বা এ থেকে পি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই কেমিক্যাল রিয়াকশনটা আমরা কখন স্টাডি করতে পারবো? উই আর এবল অনলি টু স্টাডি দি কেমিক্যাল রিয়াকশনস অর দ্য কাইনেটিক্স অফ দি কেমিক্যাল রিয়াকশন when this is slow reaction, otherwise not. যদি এটা ফাস্ট রিয়াকশন হয় সেখানে কোনো ধরনের ডিটেক্টর বা কোনো কিছুই নাই যার সাহায্যে আমরা ফাস্ট রিয়াকশনকে স্টাডি করতে পারি। তাহলে এখানে কিন্তু এটা লিমিটেশন অফ কেমিক্যাল কাইনেটিক্স দ্যাট উই ক্যান নট স্টাডি হিয়ার দ্য ফাস্ট রিয়াকশন ইন কেমিক্যাল কাইনেটিক্স। সো সেখানে আমরা কিন্তু স্লো রিয়াকশন এখানে স্টাডি করব। এটা বলে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা প্রথমে ধারণা দিতে চাই যে ফাস্ট এবং স্লো রিয়াকশনের মধ্যে তফাৎ কোথায়। তাহলে আমরা এরপর চলে যাব যে মেন যে জায়গাটা সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট টপিক। আমরা যেটা আগের দিনে পরপর বলেছি কি আলোচনা করব সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়ার হার। So next we are going to বিক্রিয়ার হার, বা এটাকে বলা হয় রেট অফ রিঅ্যাকশন। রেট কথাটার সঙ্গে তোমরা আগে নিশ্চয়ই পরিচিত, হার। তাহলে হার কথার অর্থ হলো যখন রেট কথাটা আসবে তখন হচ্ছে উইদিন সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কত পরিবর্তন। অর্থাৎ আমরা ধরো একটি এ প্লাস বি থেকে বি এরকম একটা বিক্রিয়াকে আমরা স্টাডি করছি, তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশনটা কি বলবো? বলছে বিক্রিয়ার হারটা হবে যে একক সময়ের এর গাঢ়ত্বের পরিবর্তন অথবা বি এর গাঢ়ত্বের পরিবর্তন অথবা পি এর গাঢ়ত্বের পরিবর্তন, অর্থাৎ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ ইউনিট টাইম অফ রিঅ্যাক্ট্যান্টস অর প্রোডাক্টস, এটাকে বলা হয় বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হারকে আমরা কিভাবে প্রকাশ করি? সেটা হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। ধরি এটা যদি মাইনাস ডিসিএ বাই ডিটি, এটাকেও বলা হয় রেট, এটাকেও বলা হবে রেট বা বিক্রিয়ার হার। অথবা আমরা কি করতে পারি? মাইনাস ডিসিবি বাই ডিটি, এটাকে আমরা বলতে পারি রেট। অথবা আমরা বলতে পারি প্লাস ডিপি বাই ডিসিপি বাই ডিটি ইকুয়াল টু রেট। তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো যে আমি এখানে মাইনাস দিয়েছি এক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টস অর্থাৎ বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্লাস দিয়েছি। কেন? তার কারণ হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এ আর বি এর গাঢ়ত্ব কমছে আর বি এর গাঢ়ত্ব বাড়ছে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আমরা প্রথমের দিকে যখন বিক্রিয়াটা শুরু করলাম, when we start the reaction the concentration of A and B are maximum, concentration of B is 0 অর্থাৎ P সেখানে থাকবে না, অ্যান্ড আস্তে যখন টাইম আমরা বাড়ছে অর্থাৎ যখন টাইম বাড়ছে সময় বাড়ছে তখন কিন্তু এই এ বি কমে গিয়ে পিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে আমরা যদি এখানে লেখচিত্রে একটা গ্রাফটা নিই, গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হচ্ছে এদিকে টাইম হয় টি সময় এবং এদিকে কনসেন্ট্রেশন হয়, কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্ব এদিকে কনসেন্ট্রেশন হয়, কনসেন্ট্রেশন সিউএনসি। তাহলে কেমন হবে? তাহলে টি এর সঙ্গে সঙ্গে দুটো জিনিস হবে, একটা হচ্ছে পি এর গাঢ়ত্বটা কিন্তু বাড়বে আর এ বি এর গাঢ়ত্বটা কমবে। তাহলে পি এর গাঢ়ত্ব প্রথমে কত ছিল? 0, সেখান থেকে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি বাড়বে এইভাবে। এটা হচ্ছে পি এর গাঢ়ত্ব বাড়ছে উইদিন টাইম, আর অন্যদিকে এ বি এর গাঢ়ত্ব কিন্তু কমবে। তাহলে প্রথমের দিকে যখন সময় শূন্য এখানে টি ইজ ইকুয়াল টু 0 তখন কত? পি এ বি এর গাঢ়ত্ব সবথেকে ম্যাক্সিমাম, তাহলে এখানে ধরো তাহলে আস্তে আস্তে কি হবে? পি এ বি এর গাঢ়ত্ব আস্তে আস্তে কিন্তু কমবে। এবং ভালো করে দেখো আমি এখানে কিন্তু এই যে গ্রাফটাকে এখানে কিন্তু টাচ করাইনি, তার মানে কি এ বি এর গাঢ়ত্ব কখনোই শূন্য হবে না। এর মানে কি? এর মানে হলো এ বি কখনোই সম্পূর্ণরূপে বিতে পরিণত হবে না, কিছুটা হলেও এ বি অবশিষ্ট বিক্রিয়া অর্থাৎ যেখানে আমরা বিক্রিয়া করি সেখানে রয়ে যাবে। আর যদি এটা এখানে মিশে যেত তার মানে কি এ বি পুরোটা শূন্য হয়ে গিয়ে বি প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে বিক্রিয়ার যে কার্যকারিতা এফিসিয়েন্সি 1 হয়ে যাবে, কখনোই 1 হয় না। সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে কিছুটা পরিমাণ এ বি পড়ে থাকে, তাই তো? তাহলে আমরা এখানে এই বিক্রিয়াটাকে স্টাডি করতে পারলাম, এটা হচ্ছে এ অথবা এ অর বি এর যে কনসেন্ট্রেশন, এটা কনসেন্ট্রেশন চিহ্ন বা গাঢ়ত্বের চিহ্ন, তাহলে পি এর গাঢ়ত্বের পরিবর্তনটা হচ্ছে এটা। তাহলে আমরা এখানে বিক্রিয়ার হারকে কিভাবে প্রকাশ করলাম দেখতে পাচ্ছ, বিক্রিয়ার হার। এবারে বিক্রিয়ার হারের আমরা এখানে একক চলে আসবো, ইউনিট। বিক্রিয়ার হারের একক
খুব সহজে আমরা যদি এটাকে অ্যানালাইসিস করে দেখতে পাবো যে এখানে একটা দুটো টার্ম রয়েছে, একটা হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অর্থাৎ ডিসিএ বাই ডিটি। চেঞ্জ অফ কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশনের টার্ম অর্থাৎ অথবা গাঢ়ত্বের যে একক, তাহলে আমরা কি লিখতে পারি, এর একক সমান গাঢ়ত্বের একক ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই সময়ের একক। তাহলে আমরা এই দুটো যদি এককের রেশিও করতে পারি তাহলে কিন্তু উইল গেট দ্য ইউনিট অফ রেট, অর্থাৎ বিক্রিয়ার হারের কিন্তু আমরা বিক্রিয়ার হারের যে এককটা সেটা আমরা এককটা আমরা কিন্তু পেয়ে যেতে পারি। গাঢ়ত্বের একক কি? গাঢ়ত্বের একক সাধারণত আমরা দ্রবণ চ্যাপ্টারে অনেকগুলো গাঢ়ত্বের একক ব্যবহার করেছি, নরমালিটি, মোলারিটি, মোল পার লিটার। আমরা এখানে সাধারণত কনভেনশনালি অর্থাৎ প্রথাগতভাবে আমরা যে গাঢ়ত্বটা আমরা এখানে ব্যবহার করব এককটা সেটা হচ্ছে মোল পার লিটার। কি বললাম? মোল পার লিটার, এটা আমরা গাঢ়ত্ব ইউজ করব। এবং সময় একক কি জানো? সেকেন্ড, আমরা জানি। তাহলে আমরা কি একক পাচ্ছি? এর একক পাচ্ছি আমরা, সেটা হচ্ছে তাহলে আমরা কি একক পেলাম? বিক্রিয়ার হারের একক কি হবে? বিক্রিয়ার হারের ইউনিট হবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। মুখস্থ রাখবার দরকার নেই, সহজে নির্ণয় করতে পারো। যে কোনো ধরনের বিক্রিয়ার হারের একক কিন্তু এটাই, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে বিক্রিয়ার হারের একক আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা একটা জিনিস চলে যাব, সেটা হচ্ছে বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ ডিপেন্ডেন্স অফ কেমিক্যাল রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন, কি কি বিষয়ের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে বিক্রিয়ার হার মানে আমরা কি বলি, মাইনাস ডিসিএ বাই ডিটি অথবা প্লাস ডিপি বাই ডিটি, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এখান থেকে যে দুটো জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে গাঢ়ত্বের উপর নির্ভর করে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করে। তাহলে নেক্সট যে আমরা পয়েন্টটা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে বিক্রিয়ার হার ডিপেন্ডেন্স, অর্থাৎ কার কার উপরে নির্ভর করবে। নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখানে গাঢ়ত্বের উপর। কার কার গাঢ়ত্ব? অবশ্যই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। গাঢ়ত্বের উপর যত বেশি গাঢ়ত্ব হবে তত যেন বিক্রিয়ার হারটা বেশি হবে। এটা আমরা জানো, লাসেটিলার প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল বা আছে, যেটা আমরা পরে পড়ব। নাম্বার টু হচ্ছে যে এই যে বিক্রিয়ক পদার্থগুলো, অর্থাৎ এ প্লাস বি থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই যে বিক্রিয়ক, এগুলোকে বলা হয় বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টস, আর এটা হচ্ছে প্রোডাক্ট। এই যে বিক্রিয়ক পদার্থ তার তো গাঢ়ত্বের উপর নির্ভর করছে। উপরন্তু আমরা জানি যে এই বিক্রিয়ক পদার্থগুলির প্রকৃতির উপর, অর্থাৎ কি ধরনের বিক্রিয়ক আমরা ব্যবহার করেছি। তাহলে আমরা কি জানি? প্রকৃতি বা নেচার। কার প্রকৃতি? হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ কি টাইপস আমরা বিক্রিয়া ব্যবহার করেছি। নাম্বার থ্রি হচ্ছে আমরা কোনো অনুঘটক ব্যবহার করছি কিনা। আমরা পরবর্তীকালে পড়বো যে অনুঘটক হচ্ছে এমন একটা জিনিস বা ক্যাটালিস্ট বলা হয়, যার সাহায্যে কোনো কিন্তু বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া যায়। তাহলে আমরা বিক্রিয়ার হারটা কিন্তু ত্বরান্বিত করতে পারি। তাহলে আমরা কি অনুঘটকের উপস্থিতি, অনুঘটক বা যাকে ইংরেজিতে বলা হয় ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্ট যদি প্রেজেন্ট থাকে বিক্রিয়ার মধ্যে তাহলে কিন্তু তার বিক্রিয়ার হার আলাদা হবে। নাম্বার ফোর হচ্ছে যে আমরা টেম্পারেচার, এটা তো আমরা সবকিছুতেই জানো যে তাপমাত্রা কিন্তু একটা এমন প্যারামিটার যেটা কিন্তু আমাদেরকে কিন্তু সবসময় সব জায়গাতেই উল্লেখ করতে হয়। তাহলে অবশ্যই কিন্তু এখানে উষ্ণতা বা টেম্পারেচার, টি, ক্যাপিটাল টি। এবং আরেকটা ব্যাপার যেখানে আমরা উল্লেখ করব সেটা হচ্ছে নাম্বার ফাইভ, সারফেস এরিয়া। সারফেস এরিয়া কি? পৃষ্ঠতল। সারফেস এরিয়া হচ্ছে কার পৃষ্ঠতল? বলছে বিক্রিয়ক পদার্থের সারফেস এরিয়া। কার? বিক্রিয়ক পদার্থের। আমরা খুব সহজে জানি যে কোনো কিছু যখন আমরা বিক্রিয়া করাই, বিক্রিয়া করানোর সময় আগেই বলা হয় যে বিক্রিয়ক পদার্থগুলো কিন্তু ভালো করে ডাস্ট করে নাও যদি সলিড হয়, তাহলে কিন্তু বিক্রিয়া হতে অনেক সময় লাগবে। ডাস্ট করে নেওয়ার কারণ কি? ছাত্রছাত্রীরা ডাস্ট যখন করে নিই কোনো জিনিস, তার কিন্তু সারফেস এরিয়া, এই ধরো এটা বড় জিনিস, এর সারফেস এরিয়া কত? এটা সারফেস এরিয়া।
যদি একে বারবার কাটতে থাকি আমরা, যত টুকরো বেশি করব তার কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে। তাহলে এই বিক্রিয়া পদার্থগুলি কত তাড়াতাড়ি নিজেদের মধ্যে বিক্রিয়া করবে সেটা নির্ভর করবে এদের কিন্তু সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর। তাহলে বিক্রিয়ার হার কিন্তু এতগুলো বিষয়ের উপর নির্ভর করছে। বিক্রিয়ার হার ডিপেন্ডেন্স, so it depends upon the concentration of the reactants. Second one is the nature of the reactants used here. Third is the presence of catalyst, and the fourth is the temperature obviously, and the fifth one is the surface area of the reactants. এবং এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের পয়েন্ট আসতে পারে যার উপর কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করে, সেটা কিন্তু রিয়াকশন টু রিয়াকশন স্পেসিফিক অর্থাৎ পরিবর্তন হবে। কিন্তু ইন জেনারেল কিন্তু আমরা এই ধরনের যে পাঁচটা যে ফ্যাক্টরসের কথা বললাম তার উপর কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করে। এরপরে আমরা যে পরবর্তী জিনিসটা চলে যাবো, তাহলে বিক্রিয়ার হার সম্পর্কে মোটামুটি ধারণা হলো বিক্রিয়ার হার একক কি, বিক্রিয়ার হার কাকে বলে, বিক্রিয়ার হার কার কার উপর নির্ভর করে। এরপরে আমরা চলে যাব যে বিক্রিয়ার হার হাউ টু প্রেজেন্ট। আমরা দেখিয়েছি মাইনাস ডিসি বাই ডিটি, কিন্তু এর মধ্যে অনেকগুলো জিনিস আমাদের শিখে নেওয়া উচিত, সেটা হচ্ছে বিক্রিয়ার হারকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। আচ্ছা, তোমরা এখানে দেখেছো যে a প্লাস বি থেকে আমরা তৈরি করেছি, এখানে কিন্তু সবই 1 1 আছে, 1 1 a 1 b, অর্থাৎ একটা a একটা b এর সঙ্গে যুক্ত হয়ে একটা b তৈরি হচ্ছে। এখানে একটা স্টয়চিওমেট্রি বলে কথা, সেটা টার্ম আসে, একটা টার্ম দ্যাট রিলেটেড টু কেমিক্যাল কাইনেটিক্স, স্টয়চিওমেট্রি অফ রিঅ্যাকশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন এ যদি বাংলাটা জানো, স্টয়চিওমেট্রি এর বাংলাটা করা খুব কঠিন, কারণ বাংলাটা খুব শুনতে খারাপ লাগবে, মানে সেই জন্য স্টয়চিওমেট্রি বলবে তোমরা। স্টয়চিওমেট্রি একটা বিক্রিয়া কাকে বলা হয়, সেটা হচ্ছে এখানে বিক্রিয় পদার্থগুলো বা বিক্রিত পদার্থের সামনে যতগুলি সংখ্যা থাকে, এখানে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি। যেমন এক ধরনের রিঅ্যাকশন হতে পারে, এটাকে তাহলে আমরা কি দিয়ে বিক্রিয়া করবো, মাইনাস ডি এ কনসেন্ট্রেশন অথবা সি দিতে পারো বাই ডিটি সমান কি দিতে পারো, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি সমান কি দিতে পারো, প্লাস ডি বি কনসেন্ট্রেশন অফ ডিটি। এটা হচ্ছে রেট, তাই তো, এটা রেট এই বিক্রিয়া। কিন্তু এমনভাবে বিক্রিয়া হবে যে 2a প্লাস 3b ইজিক্যাল টু b, যদি এইরকম একটা বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে আমরা হাউ উই প্রেজেন্ট দ্য রেট অফ দ্যাট ইজ দ্য বিক্রিয়ার হার অর্থাৎ রেট অফ রিঅ্যাকশনটা আমরা কিভাবে প্রেজেন্ট করবো। সেক্ষেত্রে হচ্ছে নিয়ম হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে যদি হয় মাইনাস হাফ ডি কনসেন্ট্রেশন ও এ বাই ডিটি ইকুয়াল টু, এখানে 2টা এখানে চলে আসলো আর এটা 3টা এখানে একইভাবে মাইনাস 1/3 ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি সমান, এখানে কি সংখ্যা নেই এক আছে, তাহলে আমরা কত বলতে পারি, ডি ই বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে রেট। তাহলে এটা হচ্ছে ছাত্রছাত্রীরা, এটা কিন্তু এই বিক্রিয়ার হারকে আমরা এভাবে করতে, এই যে এই সংখ্যাগুলো এগুলোকে কি বলা হয়, স্টয়চিওমেট্রি অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই স্টয়চিওমেট্রি এটা কিন্তু জেনে রাখা দরকার, কারণ অনেক ক্ষেত্রে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন দেখি যে ব্যালেন্স করার সময় অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনটা ব্যালেন্স করার পর এরকম কিছু সংখ্যা আসে যায়, তাহলে স্টয়চিওমেট্রিটা একটা নির্ধারণ করার ব্যাপার আছে। এরপর আমরা এখানে যে বিষয়টা নিয়ে একটা নতুন জিনিস আলোচনা করব, তারপর আমরা একটা নেক্সট লেকচারে চলে যাব, সেটা হচ্ছে যে কেমিক্যাল রিঅ্যাকশনস করার জন্য আমরা রেট করেছি। এবারে ছাত্রছাত্রীরা আমরা পরের লেকচারে যাওয়ার আগে, যেটা হচ্ছে অর্ডার অফ কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়ার যে ক্রম, সেটা আমরা আলোচনা করব। কিন্তু তার আগে একটা যে বিশেষ জিনিস জানা আছে, সেটা হচ্ছে রেট ইকুয়েশন। এটা যেমন বললাম রেট অফ রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়ার হার। এই বিক্রিয়ার হারটা আমরা কোথা থেকে জানবো, কিভাবে জানবো, হাউ টু নো দ্যাট বিক্রিয়ার হার রেট অফ রিঅ্যাকশন, সেটা হচ্ছে ফ্রম দি রেট ইকুয়েশন অর্থাৎ বিক্রিয়ার হার সমীকরণ। তাহলে আমরা যে এখন জিনিসটা বলবো সেটা একটা নতুন টার্ম, সেটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ, বা ইংরেজিতে বলা হয় একে রেট ইকুয়েশন। ছাত্রছাত্রীরা তোমাদের আগেই বলে রাখি যে যখন কোনো তুমি বিক্রিয়ার রেট ইকুয়েশন বার করতে চাইবে, বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বিক্রিয়াটার রেট ইকুয়েশন কি, বা বিক্রিয়াটার ক্রম কি, বা বিক্রিয়াটা কিভাবে চলবে, তখন কিন্তু সবসময় মনে রাখবে যে ব্যালেন্স করা রিঅ্যাকশন অর্থাৎ 2a প্লাস 3b ইকুয়াল টু p, এই বিক্রিয়াটা কিন্তু তুমি রেট ইকুয়েশন পাবে না।
অর্থাৎ বিক্রিয়াটা দেখেই, খাতা কলমে বিক্রিয়া দেখেই তুমি কিন্তু রেট ইকুয়েশন মান করতে পারবে না। তার মানে এটা করতে গেলে কি হবে, এটা পুরোটাই কিন্তু পরীক্ষা লাভতে এক্সপেরিমেন্টাল। তোমাকে ল্যাবে যেতে হবে, ল্যাবে গিয়ে রিঅ্যাকশনটা স্টাডি করতে হবে, তারপরে কিন্তু ইউ উইল গেট দ্য রেট ইকুয়েশন বা বিক্রিয়ার হার সমীকরণ। এই হার সমীকরণ যদি তুমি একবার পেয়ে যাও কোনো বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষালব্ধ ভাবে ল্যাবে গিয়ে, তাহলে কিন্তু তুমি বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার কাইনেটিক সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করতে পারবে। তাহলে ছাত্রছাত্রীরা প্রথমে আবার মনে করে দিচ্ছি যে কেমিক্যাল কাইনেটিক্স কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল বেস, যেটা তোমরা অবশ্যই ল্যাবে করবে কেমিক্যাল কাইনেটিক্স কিছু পরীক্ষা। কিন্তু এখানে তো প্র্যাকটিক্যাল করার যে স্কোপটা নেই, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে রেডিউকেশন বার করতে গেলে কিন্তু সবসময় পরীক্ষা হবে, মাথায় ঢুকিয়ে নাও, একেবারে মাথার মধ্যে গেঁথে নাও যে রেডিউকেশন কিন্তু দ্যাট ইজ রিলেটেড টু এক্সপেরিমেন্টাল ফিনোমেনন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। কখনোই কিন্তু থিওরি অর্থাৎ খাতা কলমে বিক্রিয়া দেখে আমি রেডিউকেশন বলে দেবো, সেটা হবে না। এবার চলে আসি রেডিউকেশনটা কি। রেডিউকেশনটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে রেট, আমরা জানি রেট কাকে বলে, বিক্রিয়ার হার কাকে বলে, যে বিক্রিয়কের গাঢ়ত্বের বা পদার্থের গাঢ়ত্বের যে পরিবর্তন সময়, সেটাকে বলা হয় রেট। এটাকে আর দিয়ে প্রকাশ করতে পারি রেট। এই রেট সমান সাম কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ধ্রুবক, রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক বলা হয়, ইনটু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্স। আচ্ছা আমি বাংলাতে তাহলে ভালো হবে। তবে বারবার বলছি যে ইংলিশটাও কিন্তু তোমাদেরকে কিন্তু ভালোভাবে শিখতে হবে, কারণ ইংলিশটা না পড়লে কিন্তু অল ইন্ডিয়া বেসের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু খুবই কষ্টদায়ক। তাই জন্য ইংলিশটা আমি এখানে একটু বেশি আলোচনা করছি। আশা করি তোমাদের অসুবিধা হবে না। অসুবিধা হলে আমাকে অবশ্যই, এখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তাহলে এখানে এই যে অর্থাৎ রেটটা কিভাবে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে, একটা এক্স ফ্যাক্টর থাকে গাঢ়ত্বে, এখানে চিহ্ন, এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় গাঢ়ত্ব। এই গাঢ়ত্বের উপর একটা এক্স ফ্যাক্টর থাকে। এটা কি, কোথা থেকে আসলো, এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষালব্ধ। কি বললাম, পরীক্ষালব্ধ, অর্থাৎ পরীক্ষা না করে কিন্তু এটা পাওয়া যাবে না। তুমি এক্সপেরিমেন্ট করলে, করার পর তোমাকে একটা গ্রাফ টানতে হবে, অর্থাৎ এই যে গ্রাফটা যেটা আমি দেখেছিলাম যে গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন আর টি, অর্থাৎ বিক্রিয়ার সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্বে কেমন পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমাকে স্টাডি করতে হবে ল্যাবে। এবং স্টাডি করার পর তুমি যে গ্রাফটা পাবে, সেই গ্রাফ থেকে কিন্তু তুমি এই এই যে এক্স এর মানটা বার করতে পারো, এবং পরবর্তীকালে পড়বো এক্সটাকেই বলা হয় অর্ডার। এবং যে এই ইকুয়েশনটা, যে এক্সপেরিমেন্ট থেকে যে ইকুয়েশনটা পাওয়া যায়, যার মধ্যে রেট অর্থাৎ বিক্রিয়ার হার, বিক্রিয়কের গাঢ়ত্ব এবং একটি হার ধ্রুবক রয়েছে, এই যে টোটাল যে জিনিসটাকে, এটাকেই বলা হয় বিক্রিয়ার হার সমীকরণ বা রেট ইকুয়েশন, যেটা কিন্তু ফুললি এক্সপেরিমেন্টাল, সেখানে থিওরির কোনো জায়গা নেই, বা এই বিক্রিয়া দেখেই কিন্তু দেখতে পাচ্ছ এর সঙ্গে এর কোনো মিল নেই। তাহলে এই বিক্রিয়ার হার সমীকরণটা বার করতে গেলে পরীক্ষা করতে হবে। তাহলে তোমাকে যদি বলি যে এই বিক্রিয়ার হার সমীকরণ কত, তুমি দেখেই কি বলতে পারবে, তাহলে এটা প্রশ্ন হয় না। প্রশ্ন হয় যে এই বিক্রিয়ার হার সমীকরণ দিয়ে দিলাম, তোমাকে বললাম এই বিক্রিয়ার অর্ডার কত, এটা হচ্ছে একটা প্রশ্ন। বিক্রিয়া থেকে কিন্তু বিক্রিয়ার তুমি ক্রম বার করতে পারবে না। তাহলে দিস ইজ অল অ্যাবাউট আমরা যেটা ডিসকাস করলাম, rate of a chemical reaction and the unit of rate of reaction and the dependence of the rate of reaction on several factors, and then we have come to another point, the rate of reaction, that is the rate equation, and which is experimental. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখানে লেকচার 2 অফ কেমিক্যাল কাইনেটিক্স আজকের মতো শেষ করলাম। আমরা পরবর্তী লেকচারে চলে আসবো, অর্থাৎ লেকচার 3, অর্থাৎ সেখানে আমরা আলোচনা করব বিক্রিয়ার ক্রম। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে তোমরা কিন্তু অবশ্যই আমাকে প্রশ্ন থাকলে কিন্তু এই নাম্বারে অবশ্যই জিজ্ঞাসা করবে, কোনো রকম দ্বিধাবোধ করবে না, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেবো তোমাদেরকে। আরেকটা বলি যে তোমাদেরকে আগের দিনে কিন্তু একটা প্রশ্ন দিয়েছিলাম, তোমরা অনেকেই করোনি, বা কয়েকজন আমাকে একটু জিজ্ঞাসা করছিল কিভাবে হবে। তোমাদেরকে হিন্টস দিয়ে একটা, সেই V1S1 সমান V2S2, এই সূত্রটা কাজে লাগিয়ে হবে। তোমাদেরকে বলেছিলাম 12 নরমাল HCl দেওয়া আছে, সেখান থেকে তুমি কিভাবে 0.1 নরমাল HCl বানাবে, এটা ছিল বোধহয় 500 ml। খুবই সোজা। তাহলে তুমি কত বানাবে 500 ml, তাহলে V 500 আর S কত, স্ট্রেন্থ কত 0.1, কোথা থেকে বানাবে 12 নরমাল থেকে, তাহলে S টা জানো 12 আর V টা জানো তুমি কত, তাহলে এখান থেকে তুমি V বার করবে, তাহলে V সমান 500 গুণিত 0.1 বাই 12। তার মানে তুমি এই যে কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl টা, সেটা কত ml নেবে এখান থেকে পেয়ে যাবে, তার সঙ্গে বাকিটা কি হবে, জল মিশিয়ে দেবে, মিশিয়ে দিলে তুমি ডাইলিউট HCl টা পেয়ে যাবে। ল্যাবে কিন্তু এটা সবসময় করতে হয়, ল্যাবে পরীক্ষা করতে গেলে
তোমাদেরকে নিজেদেরকেই বানিয়ে নিতে হয়, সেই জন্য এটা দিয়েছি। তো তোমরা এটা করে আমাকে অ্যান্সারটা দাও যে কত হতে পারে। তাহলে আবার বলছি যে তোমরা এই সময় যে লকডাউন সিচুয়েশন, আজকে আমাদের সারা পৃথিবী এমন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছে সত্যি,